আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউক্রেন জুড়ে রাশিয়ার ফের মুহুর্মুহু হামলা। পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে 9 ফিলিস্তিনি নিহত। ইউক্রেনে ট্যাঙ্ক পাঠাচ্ছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। ট্যাঙ্ক পেয়েই এবার অত্যাধুনিক যুদ্ধ বিমান চাইবে কিয়েভ, যা বলল জার্মানি। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। চীনের কাছে লাদাখের 26 টহল পয়েন্টের নিয়ন্ত্রণ হারিয়েছে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইউক্রেন জুড়ে রাশিয়ার ফের মুহুর্মুহু হামলা। ইউক্রেনে ফের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটি তাদের সর্বশেষ হামলায় 30টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আজ বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কিয়েভের মেয়রের পক্ষ থেকে বলা হয়েছে, অঞ্চলটিতে রুশ হামলায় অন্তত একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 2 জন। ভিতালি ক্লিচকো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানান, গলসিভস্কি জেলায় রকেট হামলার কারণে একজন নিহত ও 2 জন আহতের খবর পাওয়া গেছে। বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে তিনি বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বছরের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 11 মাসের বেশি সময় ধরে চলছে 2 দেশের সংঘাত। এতে 2 পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনের দেশ দুইটির মধ্যে সংঘাত আরো বেড়েছে। পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে 9 ফিলিস্তিনি নিহত। অধিকৃত পশ্চিম তীরের জেনিন ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক বৃদ্ধা নারী সহ অন্তত 9 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 মাস ধরে চরম উত্তেজনা বিরাজ করছে পশ্চিম তীরে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও অভিযান চলছে ইসরায়েলের। ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের শুরুতে ইসরায়েলি অভিযান শুরুর পর বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে একদিনে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, দখলদার ইসরায়েলি বাহিনী জেনিনে শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। হামলায় 9 জন নিহত ও 16 জন আহত হয়েছেন। ফিলিস্তিন এই হামলাকে গণহত্যা হিসেবে উল্লেখ করেছে। ইসরায়েলি বাহিনী এখন জেনিন থেকে সরে গেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত একজনের পরিচয় শনাক্ত করা গেছে, তার নাম সায়েফ ইসলাম জেরিকি। স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, জেনিনের পরিস্থিতি খুবই উত্তপ্ত। হাসপাতালেও হামলা করেছে ইসরায়েলি সেনারা। তারা অ্যাম্বুলেন্স এবং চিকিৎসকের কাজে বাধা দিচ্ছে। এর আগে বুধবার জেনিন শহরের শরণার্থী শিবিরের কাছে একটি নিরাপত্তা চৌকিতে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই যুবককে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নেতানিয়াহু সরকার পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই উত্তেজনা বেড়েছে ইসরায়েল ফিলিস্তিনির মধ্যে। বৃহস্পতিবার 9 জন নিহত হওয়ার মাধ্যমে এ বছর ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 28 জনে। ইউক্রেনে ট্যাঙ্ক পাঠাচ্ছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। জার্মানি ও যুক্তরাষ্ট্র নিজেদের অত্যাধুনিক ট্যাঙ্ক অবশেষে ইউক্রেনে পাঠাতে রাজি হয়েছে। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র M1 আব্রামস এবং জার্মানি লেপার্ড 2 ট্যাঙ্ক কিয়েভে পাঠাবে বলে মার্কিন গণমাধ্যম খবর ছড়িয়েছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ আনুষ্ঠানিকভাবে কিয়েভে ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছেন। বিবিসি জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অন্তত 30টি M1 আব্রামস ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে। জার্মানি চ্যান্সেলর ওলাফ শলজ জানান, তার দেশ অন্তত 14টি লেপার্ড ট্যাঙ্ক কিয়েভে পাঠাবে। জার্মানি মন্ত্রিসভায় ওলাফ শলজ একথা নিশ্চিত করেছেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি গতকাল 45তম জন্মদিন ছিল। কাকতালীয়ভাবে নিজের জন্মদিনেই তিনি পশ্চিমা ট্যাঙ্ক পাওয়ার সুখবর পেলেন। রাশিয়াকে মোকাবেলায় অত্যাধুনিক ট্যাঙ্ক পেতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মিত্র দেশগুলোকে তাগাদা দিচ্ছিলেন।
এসব ট্যাঙ্ক যুদ্ধের মোড় ঘুরিয়ে দিবে বলে আশা করছে কিয়েভ। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র ও জার্মানি কিয়েভে ট্যাঙ্ক পাঠাতে চাচ্ছে, এমন খবর রাশিয়ার কাছেও পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এসব খবরকে সরাসরি উস্কানি হিসেবে বর্ণনা করেছে। ক্রেমলিনের মুখপাত্র বলেছেন যে ইউক্রেনে জার্মানি ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত ভালো কিছু আনবে না, এটা রাশিয়া জার্মানি সম্পর্কের শেষ চিহ্ন একে দেবে। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন তাদের জরুরি ভিত্তিতে ভারী সরঞ্জাম প্রয়োজন। তাদের আশা, অত্যাধুনিক ট্যাঙ্কের সহায়তায় তারা রণাঙ্গনে রুশ বাহিনীকে কাবু করতে সক্ষম হবে। ইউক্রেনীয়রা রাশিয়ার কাছে হারানো এলাকা পুনরুদ্ধার করতে পারবে। ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর প্রশ্নে যুক্তরাষ্ট্র ও জার্মানি দীর্ঘদিন ধরে ঘরে বাইরে চাপ সহ্য করেছে। ওয়াশিংটন বলছে অত্যাধুনিক প্রযুক্তির আব্রামস ট্যাঙ্ক পরিচালনার জন্য ব্যাপক প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণ প্রয়োজন। জার্মানিতেও ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্তের প্রশ্নে কয়েক মাস ধরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে রয়েছে। ট্যাঙ্ক পাঠালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির সংখ্যা রয়েছে। সেই সঙ্গে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ন্যাটো সরাসরি জড়িয়ে যাবে কিনা তা নিয়েও জার্মানি উদ্বিগ্ন ছিল। সব মিলিয়ে জার্মানি তাদের ট্যাঙ্ক সরবরাহ নিয়ে দোলাচলে ছিল। জার্মানি বলছিল যুক্তরাষ্ট্র তাদের ট্যাঙ্ক পাঠালেই তারাও লেপার্ড 2 পাঠাবে। যুক্তরাষ্ট্র এর আগে অনন্য ভারী সমরাস্ত্র কিয়েভে পাঠালেও M1 আব্রামস ট্যাঙ্ক পাঠায়নি। ট্যাঙ্ক পেয়ে এবার অত্যাধুনিক যুদ্ধ বিমান চাইবে কিয়েভ, যা বলল জার্মানি। ইউক্রেনে 14টি লেপার্ড ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। গতকাল বুধবার দেশটির চ্যান্সেলর ওলাফ শোলজ মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা দেন। এই ঘোষণার পরই এখন শোনা যাচ্ছে রাশিয়াকে প্রতিহত করতে পশ্চিমাদের কাছ থেকে এবার 4র্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান চাইবে ইউক্রেন। এর আগে বুধবার ইউক্রেনকে ভারী ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্র ও জার্মানি। এবার এসব দেশের কাছে যুদ্ধ বিমানও চাইবে কিয়েভ। প্রতিবেদনে বলা হয়েছে আমেরিকার F-16 এর মতো যুদ্ধ বিমান চাওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভের পরামর্শদাতা ইইউ রিসাক বলেছেন এখন পরবর্তী বড় বাধা হবে ফাইটার জেট। তিনি আরো বলেন, যদি আমরা এগুলো পেতে চাই তাহলে যুদ্ধক্ষেত্রে আমাদের সুবিধাগুলো বাড়বে। এটি কেবল F-16 নয়, 4র্থ প্রজন্মের যুদ্ধ বিমান। আমরা এটাই চাই। বর্তমানে ইউক্রেনের বিমান বাহিনীর কাছে যে যুদ্ধ বিমানগুলো আছে সেগুলো সোভিয়েত যুগের। এই যুদ্ধ বিমানগুলোই ইন্টারসেপ্ট মিশন ও রাশিয়ার অবস্থানগুলোতে আক্রমণ করার জন্য ব্যবহৃত হচ্ছে। শাক বলেন, প্রথম দিকে তারা পশ্চিমারা আমাদের ভারী কামান দিতে চায়নি, পরে দিয়েছিল। তারা আমাদের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম দিতে চায়নি, পরে দিয়েছিল। ট্যাঙ্কও দিতে চায়নি, এখন আমাদের ট্যাঙ্ক দিচ্ছে। এর মানে হলো পারমাণবিক অস্ত্র ছাড়া এমন কিছু অবশিষ্ট নেই যা আমরা পাবো না। এদিকে যুদ্ধ বিমান চাওয়ার পরিকল্পনার বিষয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেছেন ইউক্রেনে যুদ্ধ বিমান পাঠানোর কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, আমি পরিষ্কার করে দিয়েছিলাম যে আমরা যুদ্ধ বিমানের কথা বলছি না। আমি এখনো তাই বলছি, আমরা কোনো অবস্থাতেই স্থল সেনা পাঠাবো না। আমি বলছি ইউক্রেন যুদ্ধে ন্যাটো সৈন্যদের সরাসরি কোনো সম্পৃক্ততা থাকবে না। এখনো পর্যন্ত এমনটাই হয়নি ও ভবিষ্যতেও হবে না। চীনের কাছে লাদাখের 26 টহল পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়েছে ভারত। 2020 সালে গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে সংঘাত হয়। এরপর গত বছর অরুণাচল প্রদেশের সীমান্তে চীন ও ভারতের সেনা সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। লাদাখ নিয়ে চীনের সঙ্গে ভারতের বিরোধপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। সেই লাদাখ সীমান্তে পশ্চিম অংশে 65টি টহল পয়েন্টের মধ্যে 26টিতে প্রবেশের অধিকার হারিয়েছে ভারত। ভারত শাসিত লাদাখের অন্যতম প্রধান শহর লেহর পুলিশ সুপার PD নিত্তার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। ভারতীয় ওই পুলিশ কর্মকর্তা চীনের সঙ্গে ভারতের 3500 কিলোমিটার সীমান্ত এলাকা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে উদ্বেগজনক এ তথ্য প্রকাশ করেছেন। গবেষণা প্রতিবেদন PD নিত্য লিখেছেন, বর্তমানে কারাকোরাম পাস থেকে চুমুর পর্যন্ত 65টি টহল পয়েন্ট আছে। এ এলাকায় ভারতের নিরাপত্তা বাহিনী ISF সদস্যরা নিয়মিত টহল দেয়। 65টি টহল পয়েন্টের মধ্যে 26টিতে আমাদের উপস্থিতি হারিয়ে গেছে। PP 5 থেকে 17, 24 থেকে 32, 37 থেকে এ ভারতের নিরাপত্তা বাহিনী টহল সীমিত হয়েছে অথবা কোনো টহলই নেই।
গত সপ্তাহে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বার্ষিক এক সম্মেলনে লাদাখ নিয়ে এক প্রতিবেদন উত্থাপন করা হয়। সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত ছিলেন। ওই পুলিশ কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী সময়ে চীন আমাদের এ সত্য মেনে নিতে বাধ্য করেছে যে এসব এলাকায় দীর্ঘদিন ধরে ভারতের নিরাপত্তা বাহিনী অথবা ভারতের বেসামরিক নাগরিকদের উপস্থিতি দেখা যায়নি, যে কারণে ওই অঞ্চলে চীনারা উপস্থিতি হয়েছে। এর ফলে আইএসএফ এর নিয়ন্ত্রণে থাকা সীমানা ভারতের দিক থেকে সরে গেছে এবং এ ধরনের সব পয়েন্টে একটি বাফার জোন তৈরি হয়েছে। শেষ পর্যন্ত এই অঞ্চলগুলোর উপর নিয়ন্ত্রণ হারাতে পারে ভারত। চীনের সামরিক বাহিনীর পিএলএ এনচি করে জমি দখলের এই কৌশল সালামি স্লাইসিং নামে পরিচিত।